আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের প্রত্যেককে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং রুমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমার আলোচ্য বিষয় হলো সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় ২ অর্থাৎ সমানুপাত লাভ ও ক্ষতি এর অনুশীলনী ২.২ এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে, যে অঙ্কগুলোর মাধ্যমে পরীক্ষায় সৃজনশীল হওয়ার সম্ভাবনা থাকবে। উক্ত অধ্যায় সম্পর্কেও শিক্ষার্থীরা কিছু বুঝতে পারবে এবং শিখতে পারবে। বরাবরের মতোই আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা ক্লাসটি শিক্ষার উদ্দেশ্যে দেখছেন তারা যেন খাতা, বই, ক্যালকুলেটর, কলম এগুলা নিয়ে বসেন, কেননা তখন সময়টা আপনার কাজে আসবে, আপনি কিছু অঙ্ক শিখতে পারবেন। আমি সবগুলো অঙ্ক করে দিচ্ছি না, আমি শুধুমাত্র অনুশীলনী ২.২ এর ১১, ১২ এবং ১৪ নম্বর নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসেও আমি সেরকম করে ৩টা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করেছি। বাকি অঙ্কগুলো এই অঙ্কের আলোকে আপনারা বাসায় চর্চা করবেন। ১১, একটি দ্রব্য ৪০০ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়। ৪০০ টাকায় বিক্রয় করলে, বিক্রয় মূল্য যদি ৪০০ টাকা হয়, যত ক্ষতি হয়, কত ক্ষতি হয় আমি জানি না। ৪৮০ টাকায় বিক্রয় করলে তার ৩ গুণ লাভ হয়। ৪৮০ টাকায় বিক্রয় করলে তার কয় গুণ লাভ হয়? ৩ গুণ। দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। যেহেতু আগে ক্ষতির কথা উল্লেখ আছে, মনে করলাম যে ক্ষতি হলো x টাকা, অর্থাৎ একটা চলক ধরতে হবে। মনে করি ক্ষতির পরিমাণ x, এটা একটা চলক। সুতরাং লাভের পরিমাণ হবে তার কয় গুণ? ৩ গুণ, অর্থাৎ x এর ৩ গুণ। তাহলে x এর যদি ৩ গুণ হয়, x ইনটু 3 সমান 3x টাকা। x এর সাথে ৩ গুণ করলে 3x টাকা হয়। এখন প্রশ্ন হলো দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। ক্রয় মূল্য নির্ণয়ের ক্ষেত্রে ক্রয় মূল্য সূত্র লাভের বেলায় হয় একরকম, ক্ষতির বেলায় হয় অন্যরকম। এই অঙ্কগুলোর জন্য যে সূত্রের প্রয়োজন হয় তার কিছু সূত্র আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে, আপনাদের যদি প্রয়োজন হয় সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। লাভের ক্ষেত্রে মনে করতে হবে বিক্রয় মূল্য বড়, ক্রয় মূল্য ছোট। আর ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বড় হয়, বিক্রয় মূল্য ছোট হয়। অর্থাৎ লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য সমান, লাভের ক্ষেত্রে বলতেছি, ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য মাইনাস লাভ। বিক্রয় মূল্য মাইনাস লাভ। যেহেতু লাভ হয়েছে সেজন্য আমি বিক্রয় মূল্য থেকে লাভটা বাদ দিলে আমি ক্রয় মূল্য পাচ্ছি। কিন্তু ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য যোগ ক্ষতি। ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য সূত্র হলো বিক্রয় মূল্য যোগ ক্ষতি, আর লাভের ক্ষেত্রে ক্রয় মূল্য সূত্র হলো বিক্রয় মূল্য বিয়োগ লাভ। সেটার আলোকে যদি আমি অঙ্কটা করি, এভাবে হয়। প্রশ্ন মতে আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে আপনাদের সামনে এই বিষয়টা উপস্থাপন করেছি। এটাও ক্রয় মূল্য, এটাও ক্রয় মূল্য, তার মানে এটা যা এটাও তা, শুধুমাত্র এটা লাভের ক্ষেত্রে আর এটা হলো ক্ষতির ক্ষেত্রে। বিক্রয় মূল্য মাইনাস লাভ, তাহলে বিক্রয় মূল্য ছিল 480 টাকা, আমি এখানে লিখতে পারি 480 মাইনাস লাভ। লাভ হলো কত? এই যে লাভের পরিমাণ হলো 3x, সেজন্য আমি মাইনাস 3x লিখলাম, সমান, যেহেতু দুটোটাই ক্রয় মূল্য। আবার হলো বিক্রয় মূল্য যোগ ক্ষতি, বিক্রয় মূল্য যোগ ক্ষতি, সেটা কিসের ক্ষেত্রে? ক্ষতির ক্ষেত্রে। ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য ছিল 400 টাকা, সেজন্য আমি 400 লিখলাম, যোগ ক্ষতি, ক্ষতি মানে হলো যে x, সেজন্য আমি এখানে x লিখলাম, বা মাইনাস 3x কে রাখলাম, x এদিকে প্লাস ছিল, বিপরীত পাশে আসলে মাইনাস, এটা তো আমরা জানি, সমান, এদিকে 400 আছে, 400 কে লিখে দিলাম, এদিকে 480 আগে সেম প্লাস আছে, বিপরীত পাশে গেলে মাইনাস, অর্থাৎ বিয়োগ হবে 480, বা মাইনাস 3x মাইনাস x যোগ করতে হবে, যোগ করলে হয় মাইনাস 4x ইকুয়াল টু, এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে বড় সংখ্যার আগে সেম মাইনাস, সেই জন্য মাইনাস বসতে এদিকে আসি। এখন উভয় দিক থেকে আমি মাইনাসটা বাদ দিতে পারি, অর্থাৎ 4x ইকুয়াল টু 80, আমি উভয় দিকে মাইনাস 1 দ্বারা গুণ করে দিচ্ছি, মাইনাসটা বাদ দিয়েছি, বা x ইকুয়াল টু, এখন আমি 80 উপরে রাখবো, 4 এটা নিচে রাখবো, যেহেতু গুণ অবস্থায় ছিল, বিপরীত পাশে গেলে ভাগ, সমান 20,
অর্থাৎ 4 দিয়ে 80 কে ভাগ করলে 20 বার। এই 20টা হলো কার মান? এক্স এর মান। আবার এক্স মানে কি? ক্ষতি। এক্স মানে হলো ক্ষতি। আপনি লাভের ক্ষেত্রে বের করতে পারবেন, আমি ক্ষতি দিয়ে করছি। এখন প্রশ্ন হলো দ্রব্যটির ক্রয় মূল্য কত। তো ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য সূত্রটা আমি লিখেই রাখছি, এটা জাস্ট রাফ, এটা আপনারা না লিখলেও হবে, সম্পূর্ণ এটা। সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য সমান, যেহেতু আমার কাছে এখানে ক্রয় মূল্য সূত্র হলো বিক্রয় মূল্য যোগ ক্ষতি, ক্ষতির ক্ষেত্রে তাহলে বিক্রয় মূল্য ছিল 400 টাকা, সেজন্য আমি 400 টাকা বসিয়ে দিলাম, যোগ ক্ষতি, ক্ষতি হলো কত টাকা? এই যে এক্স এর মান 20, সেজন্য 20 বসিয়ে দিলাম, সমান 420 টাকা। অর্থাৎ দ্রব্যটির ক্রয় মূল্য হলো 420 টাকা। আপনি চাইলে লাভ দিয়েও করতে পারবেন, লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য থেকে লাভটা আপনাকে কি করতে হবে? বাদ দিতে হবে। সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য 420 টাকা, এটাই উত্তর। আপনি এভাবেই করে 11 নম্বর অঙ্কটা করতে পারবেন। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল। এখন আমি 12 নম্বর শুরু করব। একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয়। যদি আমি 625 টাকায় বিক্রয় করি, ক্ষতি হবে কত পার্সেন্ট? 10%। কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? দশ পার্সেন্ট গতিতে ঘড়ির বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য বের করার জন্য আমাকে শতকরার অঙ্কে 100 থেকে ক্ষতিটা বিয়োগ করতে হবে। যেখানে 100 মানে ক্রয় মূল্য, আর ক্ষতির পরিমাণ ছিল কত টাকা? 10 টাকা, সমান 90 টাকা। অর্থাৎ এখানে ক্রয় মূল্য হলো 100 আর বিক্রয় মূল্য হলো কত? 90। আবার একই অঙ্কে 10% কি হবে? লাভ হবে। তাহলে আমি এখানে লিখতে পারি, আবার 10% লাভে ঘড়ির বিক্রয় মূল্য সমান, লাভ হলে যোগ হবে, তাও কার সাথে? 100 এর সাথে। 100 যোগ লাভের পরিমাণ, লাভ হলো 10 টাকা, সমান 110 টাকা। তাহলে এখানেও ক্রয় মূল্য হলো 100 আর বিক্রয় মূল্য হলো 110। এটা হলো ক্ষতির ক্ষেত্রে, এটা হলো লাভের ক্ষেত্রে। প্রশ্ন হলো কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তাহলে লাভ হবে যে কত টাকায় বিক্রয় করলে? 110 টাকায়। কত টাকা থেকে? 90 টাকা থেকে। এখন বিক্রয় মূল্য 90 টাকার স্থলে বিক্রয় করতে হবে 110 টাকায়। বিক্রয় মূল্য 90 টাকার স্থলে বিক্রয় করতে হবে 110 টাকায়। কেননা আগে বিক্রয় করছি 90 টাকায়, সেজন্য ক্ষতি হয়েছে। লাভ করার জন্য আমাকে বিক্রয় করতে হবে কত টাকায়? 110 টাকায়। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকার স্থলে বিক্রয় করতে হবে, তাহলে সেটি ভাগ হবে, ভাগ হলে 110 যাবে উপরে, 90 আসবে নিচে। হ্যাঁ, এই 90 এটা নিচে লিখলাম। আবার সুতরাং বিক্রয় মূল্য কত টাকায় বিক্রয় করেছিলাম? 625 টাকায়। 625 টাকার স্থলে বিক্রয় করতে হবে 110 গুণ 625, আর নিচে হবে কত? 90। নিচে হবে 90। আপনি শূন্যের সাথে শূন্য কেটে দিবেন, 9 দিয়ে 625 কে ভাগ যাবে না, তাহলে যেটা করতে হবে 11 এর সাথে 625 গুণ করবেন। গুণ করলে হয় 6875, 6875, 9 দ্বারা ভাগ করবেন, 9 দ্বারা ভাগ করলে 763 দশমিক সামথিং হয়, আপনি লিখবেন 764 টাকা। এটা হলো কি মূল্য? বিক্রয় মূল্য। অর্থাৎ 764 টাকায় যদি ঘড়িটি বিক্রয় করা হয়, সেক্ষেত্রে লাভ হবে কত পার্সেন্ট? 10%। এই 764 হবে উত্তর। এভাবেই অঙ্কটি সৃজনশীল হবে। আপনি যদি পুরো অঙ্কটা দেখে নেন ভালো করে, এখান থেকে প্রশ্ন হয়তো ক্রয় মূল্য বের করতে বলবে, ক্রয় মূল্য থেকে আবার পুনরায় বিক্রয় মূল্য বের করতে বলবে। আমি ক্রয় মূল্যটা বের না করে সরাসরি বিক্রয় মূল্য বের করেছি। যদি সৃজনশীল হয়, আপনাকে ক্রয় মূল্য আলাদা, বিক্রয় মূল্য আলাদা বের করতে হবে। এখন আমরা 14 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। মিস্টার রায় একজন সরকারি কর্মকর্তা। তিনি তীর্থস্থান পরিদর্শনের জন্য ভারতে যাবেন। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.85 রুপি হয়। আমার লেখা যদি বুঝতে কষ্ট হয়, হাতে লেখা একটু কম সুন্দর,
যদি বুঝতে কষ্ট হয় আপনারা বই থেকে দেখবেন। যদি বাংলাদেশি 1 টাকা সমান ভারতীয় 0.85 রুপি হয়, তবে ভারতীয় 42,500 রুপির জন্য বাংলাদেশি কত টাকার প্রয়োজন হবে? আমরা জানি বাংলাদেশি মুদ্রা বাংলাদেশে চলে, অর্থাৎ টাকা বাংলাদেশে চলে, টাকা কিন্তু আর ভারতে চলে না। ঠিক একইভাবে ভারতের মুদ্রা ভারতে চলবে। কেউ যদি বাংলাদেশ থেকে ভারতে পরিদর্শন করতে যায় অথবা চিকিৎসার জন্য বা অন্যান্য কাজে যায়, সেখানে ভারতীয় মুদ্রা ব্যবহার করতে হবে। অর্থাৎ বাংলাদেশি টাকাকে ভারতীয় মুদ্রায় রূপান্তর করতে হবে, রুপিতে রূপান্তর করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশে 1 টাকা যদি দেন, ভারতীয় 0.85 টাকা, অর্থাৎ 1 টাকার চেয়েও কম পাবেন আপনি রুপিতে। তবে ভারতীয় 42,500 রুপির জন্য বাংলাদেশি কত টাকার প্রয়োজন হবে? এখন আমি লিখতে পারি, যেহেতু টাকার প্রয়োজন হবে সেই জন্য আমি লিখব ভারতীয় 0.85 রুপি সমান বাংলাদেশে হলো কত টাকা? 1 টাকা। ভারতীয় 0.85 রুপি সমান বাংলাদেশি 1 টাকা। ভারতীয় 1 রুপি সমান বাংলাদেশে হবে 0.85, এটা নিচে আর 1 হবে উপরে। সুতরাং ভারতীয় কত রুপির প্রয়োজন? 42,500। 42,500 রুপি সমান বাংলাদেশি 1 গুণ এই 42,500, এটা উপরে যাবে, নিচে হবে 0.85। এই অঙ্কগুলো ক্যালকুলেটরের সাহায্যে করবেন। ক্যালকুলেটরের সাহায্যে করলে অঙ্কগুলো খুব দ্রুত শেষ করে ফেলতে পারবেন, আর নয়তো বা দেখবেন যে করতে অনেক সময় ব্যয় হবে আপনার। এখানে যেটা করতে হবে, একের সাথে যাই গুণ করবেন না কেন তাই বসে যাবে। অর্থাৎ আপনি 42,500কে 0.85 দ্বারা ভাগ করবেন, ভাগ করলে পাওয়া যাবে 50,000 টাকা। অর্থাৎ আপনি যদি ভারতীয় 42,500 টাকার লাগে নিতে চান, সেক্ষেত্রে আপনাকে 50,000 টাকা বাংলাদেশি মুদ্রার প্রয়োজন হবে। উত্তর হলো 50,000 টাকা। অনুশীলনী 2.2 এর মোটামুটি আমি যে অঙ্কগুলো নির্বাচিত করেছি আজকের ক্লাসের মাধ্যমে, সেই অঙ্কগুলো শেষ করলাম। এর পরবর্তীতে আপনারা উক্ত অধ্যায়ের প্রয়োজনীয় বহু নির্বাচনী এবং সৃজনশীলগুলো পেয়ে যাবেন। অবশ্যই আপনার যেহেতু সৃজনশীলেই পরীক্ষা দিতে হবে, আপনাকে সৃজনশীল অনেক প্র্যাকটিস করতে হবে এবং অঙ্কগুলোর আলোকে প্র্যাকটিস করতে হবে। তো অঙ্কগুলো যদি বুঝেন, সৃজনশীল আপনার কাছে অনেক সহজ লাগবে, বহু নির্বাচনীও আপনার কাছে সহজ লাগবে। আশা করব আমার চ্যানেলের সাথেই থাকবেন। লাইক, কমেন্টস, শেয়ার মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ দিবেন, আমাকেও অনুপ্রেরণা যোগাবেন। আজকের ক্লাস এতটুকুই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।